আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশে অর্ধেকের বেশি পথ শিশুর জন্ম সনদ নেই, এমনকি তারা জানে না বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র আছে কিনা। ফলে মৌলিক সব অধিকার থেকে বঞ্চিত হয়ে এই শিশুরা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। ইট পাথরের ব্যস্ত এই নগরীতে ভোর থেকেই কারো কারো শুরু হয় বেঁচে থাকার লড়াই। এদের মধ্যে শিশু আছে, প্রচলিত শব্দে এরা পথ শিশু, যাদের নির্দিষ্ট ঠিকানা নেই কোনো আপনজন। সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প চাইল্ড সেন্সিটিভ ফাইল প্রোটেকশন ইন বাংলাদেশ এর তথ্য বলছে দেশে বর্তমানে পথশিশুর সংখ্যা প্রায় 34 লাখ, যার মধ্যে 58.2%-এরই কোনো জন্ম সনদ নেই। স্কুলে গেছিলাম, ফিরে দিছে কাটালেগা। স্কুলে ভর্তি হইতে পারতাছি না আমার জন্ম নিবন্ধন না থাকার কারণে। জন্ম কাগজ না থাকার লাগে স্কুলে ভর্তি হইতেছে না। এই যে সরকারি থেকে সমস্যা হইতেছে, পারতাছি না। জন্ম নিবন্ধন না থাকার কারণে এই সকল শিশুরা রাষ্ট্রীয় অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ এবং আধুনিকায়ন করার জন্য। পথ শিশুদের সুযোগ সুবিধা বা নাগরিক অধিকার নিশ্চিতের প্রধান বাধা অভিভাবক না থাকা। তবে কোনো সংস্থা যদি অভিভাবকের দায়িত্ব নিয়ে জন্ম নিবন্ধন করে, তাহলে সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের নিবন্ধনের আওতায় আনতে সুবিধা হবে। এনজিওদের মাধ্যমে বা কোনো অর্গানাইজেশনের মাধ্যমে না আসে, তাহলে এটা করাটা একটু ডিফিকাল্ট, কারণ এরা স্ক্যাটার্ড থাকে এবং এদের জন্য গিয়ে ওই জায়গায় গিয়ে ওরা যেখানে থাকে সেই জায়গায় গিয়ে এই সার্ভিসটা দেওয়া সম্ভব না। আমরা যেমন যখন ভ্যাকসিনেশন করি, ভিটামিন এ ক্যাপসুল ভ্যাকসিনেশন অথবা অন্য ভ্যাকসিনেশন করি, আমরা বিভিন্ন মোবাইল মোবাইল টিমের মাধ্যমে ওদেরকে রিচ করি, কিন্তু জন্ম নিবন্ধনকরণটা আসলে সেই সার্ভিসটা ওইভাবে গিয়ে করা যায় না। জন্ম নিবন্ধন না থাকায় এই শিশুরা বড় হয়ে চাকরি, ব্যাংকিং সুবিধা বা রাষ্ট্রীয় সেবা পাবে না। ফলে তারা ঢুকে পড়তে পারে অপরাধ জগতে। এছাড়া অনেকে এই বয়সেই জড়িয়ে পড়ছে নানা অপকর্মে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে বৃহস্পতিবার তাকে প্রার্থী ঘোষণা করে দলটি। এরপর মির্জা ফখরুলের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে। একই দিন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা সামনে রেখে সচিবালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘক্ষণ তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন। এক পর্যায়ে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে বেছে নেয় বিএনপি। দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা। পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির নেতাদের বৈঠকের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীত রেকর্ড আমাদের জানা নাই। তাই এই যে কাজটি ওনারা করছেন, তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাইলে আমি স্বৈরতন্ত্র। দুপুর 2টার পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সচিবালয়ে বৈঠকের বিষয়ে জামায়াতের অভিযোগের জবাব দেন স্থায়ী কমিটির এই সদস্য। আজকে কোনো মিটিং ছিল না, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, উনি আমাদেরকে ডেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিকেল 4টা পর্যন্ত 3টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান ইসি সচিব। 3টার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে 2টা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে 1টা।
কাজে প্রকারান্তরে এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজনা। 20 আগস্ট 349 জন সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদে বিএনপির 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত নরসিংদীর জনজীবন। পরিবহন, বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানায় দেখা দিয়েছে গ্যাস সংকট। এরই মধ্যে গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে তৈরি পোশাক সহ বেশ কিছু কলকারখানার উৎপাদন। এতে উৎকণ্ঠা আর অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। বাসাবাড়িতে গ্যাস নেই, তাই দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। সঠিক সময়ে রান্না করতে না পেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশিরভাগ মানুষের। এই চিত্র নরসিংদী জেলার। গ্যাস তো থাকে না, গ্যাস আসে 3টা বা 2টার পরে গ্যাস একটু পাওয়া যায়। সমস্যার কারণে আমার বাচ্চারা আমি ঠিক মতো খাবার দাবার খাওয়াতে পারতেছি না। শুধু বাসাবাড়ি নয়, সিএনজি ফিলিং স্টেশনগুলোর অবস্থাও খারাপ। গাড়ির দীর্ঘ সারি থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। 5 ঘন্টা হয়েছে বলছি তেলের গ্যাসের লেগা, কিন্তু আমরা এখন যদি কাজ করবো কি, ছেলে মেয়ে চালামো কি, সংসার চলবো কেমনে? এছাড়া গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বেশিরভাগ কলকারখানার উৎপাদন। এতে সীমাহীন দুর্ভোগে কারখানার মালিক ও শ্রমিকরা। ফ্যাক্টরি তো বন্ধ, অচল, মাল নিচ্ছে না, ডাইং বন্ধ। বিদ্যুৎ আসে তো গ্যাস নাই, গ্যাস আসে তো বিদ্যুৎ নাই। গ্যাসের কারণে মিল মেশিন বন্ধ থাকে, মিল বন্ধ হয়ে যায়, তাইলে আমগর সংসার আমরা চালাইতে অনেক অসুবিধা হয়ে যায়। দেশের কাপড়ের চাহিদার প্রায় 70% আসে নরসিংদীর তৈরি কাপড় থেকে। জেলার টেক্সটাইল, ডাইং ও স্পিনিং মিলের সংখ্যা 3000-এর বেশি। বিদ্যুৎ বিপর্যয় ও গ্যাস সংকটে উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। আমার ডাইং প্রিন্টিং মিলসের ভিতর প্রায় আজকে 2 সপ্তাহ যাবত গ্যাসের কোনো চাপ পাচ্ছে না, স্বল্প চাপ, যা দিয়ে আমরা প্রোডাকশন করতে পারতেছি না। যেখানে পূর্বে গ্যাস এখানে আমাদের ইনএস ছিল 30 PSI থেকে 25 PSI এবং আমরা জেনারেটরগুলো চালাই 15 PSI-তে, সেইখানে আমরা পাচ্ছি এখন ইনে 30-এর জায়গায় 3। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে জেলার চাহিদার তুলনায় অর্ধেক গ্যাস সরবরাহ রয়েছে। এর মধ্যে ঘোড়াশাল, পলাশ, ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সিএনজি স্টেশন, কারখানা ও বাসাবাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। সংযোগের জন্য আমরা রেগুলার মোবাইল করতেছি মাসে 4টা থেকে 5টা। এটা যে আমি যত জানি যে বাড়ি থেকে স্টাফরা আসছেন, মহাসড়কে কাজ করছেন, আশা করি দ্রুত এটা সংকটটা সমাধান হবে। তিনি জানান, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি সমস্যার সমাধান হলে কেটে যাবে গ্যাস সংকট। আমরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। নীলফামারীর জলঢাকায় কফি চাষ করে সফলতা পেয়েছেন নারী উদ্যোক্তা খাদিজা বেগম। 5 বিঘা জমিতে মাত্র 650 গাছ দিয়ে শুরু করলেও বর্তমানে তার বাগানে 3000 কফি গাছ রয়েছে। খাদিজা বেগমের এই উদ্যোগ স্থানীয় তরুণদের কফি চাষে অনুপ্রাণিত করছে। বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় পানীয় কফি। কফি গাছের ফল মূলত কফি চেরি নামে পরিচিত। এই ফলের বীজ ভেজে গুঁড়ো করে তৈরি হয় নানা জাতের কফি। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় ব্রাজিলে আর মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশেও বর্তমানে কফি চাষ একটি সম্ভাবনাময় এবং লাভজনক ফসল হিসেবে সম্প্রসারিত হচ্ছে। উত্তরের জেলা নীলফামারীর জলঢাকার নারী উদ্যোক্তা খাদিজা বেগম প্রত্যন্ত অঞ্চলে কফি চাষ করে এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। শুনবো তার সংগ্রাম আর সফলতার গল্প। আগে হাতে যে কফি ছিঁড়তাম, লাল কফি যেটা, ওইটা ছিঁড়তাম, ছেঁড়ার পরে ওইটা ছেলার পরে শুকাইতাম। শুকার পরে আমি মাঝখানে আরেকটা বিন আছে, ওই বিনটা আমরা কড়াইতে ভাজতাম। ভাজার পরে আমি ওইটা ব্লেন্ডারে গুঁড়া করে সেল দিতাম। তারপরও সবাই মানে আমাদের এই কফি খাওয়ার সবাই পছন্দ করছে। এই কফিটা ঘ্রাণ খুব সুন্দর ছিল। মেশিনে এখন প্রসেস করতেছি, গ্রাইন্ডার করতেছি, রোস্টার করতেছি। আর আমার কফি বাইরে যাচ্ছে, বিদেশ থেকেও মানে লোক অর্ডার দিছে
ওখানেও দিচ্ছি, সব এলাকায় আমার কফি যাচ্ছে। আমি এটা আমাকে খুব ভালো লাগতেছে, আর আমি এটা বাণিজ্য আকারে করতে চাই এখন। স্বামীর মৃত্যুর পর 2 সন্তানের সংসার সামলে নিজেকে আজ একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন এই সংগ্রামী নারী। আমার 2014 সালে আমার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে আমার ব্যবসা দেখাশোনা করা লাগে, 2 ছেলেকে পড়াশোনা করা। আমার ব্যবসা আমি করছি 7 বছর। আমাকে খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে যে আমার স্বামী চলে গেল, আমার 2টা ছেলে রেখে, এই ছেলে 2টাকে পড়াশোনা করা করা খুবই কষ্টকর। তারপরে আমার ছেলে ঢাকায় পড়াশোনা করতো। ও বলতেছে, আম্মু আমি আমাদের পরিত্যক্ত জমি বা বাড়ির আশপাশে যেগুলো আছে ওগুলাতে বাগান লাগাই। ঠিক আছে বাবা, তুমি লাগাও, আমি দেখব। তার অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ জাতীয় পর্যায়ে জয়িতা পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন খাদিজা বেগম। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। লক্ষ্মীপুরে গতরাতে ভারী বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। জেলার বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের বিভিন্ন সড়কে পানি জমে থাকায় সকাল থেকে পথচারী ও যানবাহন চলাচলে দেখা দিয়েছে দুর্ভোগ। লক্ষ্মীপুর পৌরসভার মোবারক কলোনি, পিটিআই মোড়, কলেজ রোড, শামশেরাবাদে হাঁটু সমান পানি জমে যাওয়ায় প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কের পাশাপাশি বাসাবাড়ির আশেপাশেও জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের রাজধানী টোকিওর পার্শ্ববর্তী শহর চিবায় রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া টোকিওর নরিতা বিমানবন্দরে প্রায় 7,000 যাত্রী আটকা পড়েন। দেশটির আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার থেকে চিবা শহরে বৃষ্টিপাত শুরু হয়। 24 ঘন্টায় কমপক্ষে 360 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতে শহরটিতে বন্যা পরিস্থিতি দেখা দেয়। রাস্তা ও রেলপথ প্লাবিত হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার কিছু ফ্লাইট বিলম্বিত হলেও বাতিলের শঙ্কা নেই। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে সম্প্রতি জন্মসূত্রে নাগরিকত্ব অধিকার সীমিত করে 2টি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি ভ্রমণকারীদের সন্তান জন্মদানকে বার্থ ট্যুরিজম উল্লেখ করে এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বার্থ ট্যুরিজম নিয়ে জানবো এবারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের অভিবাসী হওয়ার স্বপ্ন দিন দিন দুঃস্বপ্নে রূপ নিচ্ছে। হিড়িক পড়ছে ভিসা বাতিলেরও। এমনকি প্রশ্নবিদ্ধ হচ্ছে খোদ মার্কিন সংবিধান। সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে সম্প্রতি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করার 2টি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মূল উদ্দেশ্য বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে বিদেশিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ প্রবণতা বন্ধ করা। ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতির আওতায় কারা পড়তে যাচ্ছেন তা বোঝার জন্য আগে বুঝতে হবে বার্থ ট্যুরিজম আসলে কি এবং জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার বিধানে আসলে কি রয়েছে। এই ক্ষেত্রে দেখা যায় 1868 সালে হওয়া সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বকে বৈধতা দিয়েছে যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাবেক দাসদের নাগরিকত্ব নিশ্চিতে আইনটি করা হয়। এই সুযোগে শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে বিদেশি ভ্রমণকারীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে, আর এটিকেই বলা হয় বার্থ ট্যুরিজম। কিন্তু এমন কি হলো যুগ যুগ ধরে চলে আসা এই আইন ভাঙতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এ নিয়ে জনমনে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সব বিদেশি ভ্রমণকারী বার্থ ট্যুরিজম নিষিদ্ধের আওতায় পড়বেন না। যারা একমাত্র সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন তারা নিষিদ্ধের আওতায় পড়বেন। এমনকি অনেক ব্রোকার এজেন্সি রয়েছে যারা যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিশাল বার্থ ট্যুরিজম নেটওয়ার্ক গড়ে তুলেছে। সেই চক্রকেও ভেঙে দিতে চাইছে ওয়াশিংটন। এছাড়া কূটনীতিক ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সন্তানদের ক্ষেত্রেও নতুন নির্বাহী আদেশ প্রযোজ্য হবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার হার আসলে
কতটা? যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সবশেষ হিসেব বলছে 2024 সালে দেশটিতে বিদেশি ঠিকানাধারী মায়েদের গর্ভে 9,500-র বেশি শিশু জন্ম হয়েছে। তবে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট MPI এর তথ্য বলছে বার্থ ট্যুরিজমের কারণে প্রতি বছর অন্তত 20,000 থেকে 26,000 শিশু জন্ম হয়, যা প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া মোট শিশুর সংখ্যার প্রায় 0.5 থেকে 0.7%। যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল ও আর্জেন্টিনা সহ বিশ্বের 30টির বেশি দেশ জন্মসূত্রে কোনো শর্ত ছাড়াই নাগরিকত্ব দিয়ে আসছে। তবে শিশুর বাবা মা যে কোনো একজন স্থায়ী বাসিন্দা না হলে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব দেয় না। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে সাবলীল ব্যাটিং করছে বাংলাদেশ। 1 উইকেটে 96 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 230 রান। ক্রিজে জমে উঠেছেন ভাবনী ব্যাটার তানজিদ হাসান তামিম। ডারউইনের কন্ডিশনে অজয় পেস আক্রমণ সামলে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক হাঁকান তিনি। যদিও দ্বিতীয় উইকেট জুটিতে অভিজ্ঞ মুমিনুল হকের সঙ্গে 102 রানের জুটি গড়েছিলেন তামিম। ব্যক্তিগত 49 রান হ্যাজেলউডের শিকার হন মুমিনুল। এর আগে ম্যাচে প্রথম দিন মূল কারিশমা দেখান বাংলাদেশের পেসাররা। আগে ব্যাট করা অস্ট্রেলিয়াকে নিজেদের প্রথম ইনিংসে অল আউট করে 198 রানে। পেসার হাসান মাহমুদ শিকার করেন 6 উইকেট। জাঁকজমকপূর্ণভাবে এবারও ঘরোয়া ফুটবলে দলবদল করেছে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ঘোড়ার গাড়িতে করে ঢাক, ঢোল ও বাদ্যযন্ত্রের তালে বাফুফে ভবনে নিজেদের উপস্থিতি জানান দেয় সাদা কালো শিবির। খেলোয়াড় নিবন্ধন নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন মোহামেডান স্পোর্টিং ক্লাব আঙ্গিনায়। গেল কয়েক বছরে যেমনটা দেখা যায়নি, তবে এবার দলবদল মৌসুমে অন্য সব ক্লাবের চেয়ে বেশ এগিয়ে তারা। দলবদলে যেখানে এখন পর্যন্ত অংশ নিতে পারেনি কয়েকটি ক্লাব, সেখানে সাদা কালো শিবিরে চরম উৎসাহ, উন্মাদনা। মোহামেডান ক্লাব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা খেলে এবং আমি মনে করি আবহনী, বসুন্ধরা, ব্রাদার্স ইউনিয়ন এবং সেই সঙ্গে ফকিরাপুল আসছে, ওয়ান্ডার্স ক্লাব আসছে, যারাই আসছে না কেন তারাও ভালো দল গঠন করছে। আরামবাগ আসছে এবং তারা ভালো ফুটবল খেলবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। সেই খেলায় মোহামেডান ক্লাব প্রতিটা খেলায় ভালো রেজাল্ট করে চ্যাম্পিয়ন হবে। বসুন্ধরা কিংস থেকে নিবন্ধন করা 7 ফুটবলারের সাথে বৃহস্পতিবার দুপুরে গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে ফেরায় মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি। এবং যে দেশের ক্রীড়াক্ষেত্রে যে অবদান, এটা যাতে আমরা যে প্লেয়ার আছি এবং আগে প্লেয়ার সবাই মিলে যদি আমরা একত্রবদ্ধ হয়ে যদি মাঠে খেলতে পারি, তাহলে আশা করি আমরা এবার জিকোর সাথে গোলরক্ষক হিসেবে রয়েছেন আরো 3 জন। ডিফেন্ডার হিসেবে রহমত মিয়া, সাদুদ্দিন, শাকিল আহাদ তপুর সাথে আছেন আরো 7 খেলোয়াড়। মিডফিল্ডে সোহেল রানা, মুজিবুর রহমান জনিদের পাশাপাশি তারা দলে ভিড়িয়েছে 12 জনকে। আর স্ট্রাইকিং এ সুলেমান দিয়াবাতের সঙ্গী হিসেবে রয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম সহ আরো 3 তারকা। আমাদের ইচ্ছা আছে, আমাদের মানসিক শক্তি আছে, আমাদের সাংগঠনিক শক্তি আছে। আমরা বাংলাদেশে দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবল টুর্নামেন্টের অন্যান্য ক্লাব নিয়ে আয়োজন করবে। মোহামেডান ক্লাব স্পন্সর। এদিকে ঘরোয়া ফুটবলে খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা 19 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে বাফুফের পেশাদার লীগ কমিটি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।